দেখি তোমরা তো আমরা আজকে চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস ইন প্রেগন্যান্সি, অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং এর যে অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং আছে, সেই এই ডিজিজগুলো থাকে, কিন্তু এখানে শুধু আমাদের কি যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যে ইফেক্ট গুলো পড়ে। তার ভিতরে সর্বপ্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে অ্যানিমিয়া। তো এইগুলোর হচ্ছে তোমাদের মেইনলি কারণগুলো, ম্যানেজমেন্টগুলো সবচেয়ে বেশি আছে, যে এনিমিয়া, প্রেগনেন্সিতে এনিমিয়ার কি কি কারণ এবং কমপ্লিকেশন কি হতে পারে অ্যাজ এ মিডওয়াইফ হিসেবে। তাহলে তুমি কিভাবে একজন এনিমিয়া রোগীকে তোমার ম্যানেজ করবে, এই বিষয়গুলো আর কি বেশি আসছে। এই বিষয়গুলো বিভিন্ন প্রকার পরীক্ষায় হাইলাইট হয়েছে, তোমাদের ইনশাল্লাহ কোশ্চেন দিলে তোমরা এই বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবে, দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা দেখি এনিমিয়া প্রেগনেন্সি, আমরা সবকিছু জানি, সবাই জানি মোস্ট কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমরা জানি কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সবচেয়ে বেশি কমন। তারপরে ফোলিয়েট ডেফিসিয়েন্সি, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, হিমোলাইটিক এনিমিয়া, এরা হচ্ছে কারণ। এইগুলো হচ্ছে অর্থাৎ হিমোলাইটিক মানে রক্ত ব্লাড সেল ভেঙে যাওয়া, এর কোনো কারণে মেইনলি হয়ে থাকে। এখন কমপ্লিকেশন কি হতে পারে? যেহেতু কমপ্লিকেশন হচ্ছে প্রিটার্ম বার্থ, অর্থাৎ আমরা কিন্তু কমপ্লিকেশন, এনিমিয়ার কমপ্লিকেশন যদি তুমি পড়তে যাও, তাহলে জেনারেল ডিজিজে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার এই যে ওয়েকনেস হবে, তারপরে ফ্যাটিগ হবে, তারপরে তোমার ওয়েট লস হয়ে যাবে, এই এই কথাগুলো আসবে। কিন্তু আমাদের যে প্রেগনেন্সি রিলেটেড অর্থাৎ মিডওয়াইফারি রিলেটেড গুলো আসবে, সেটা হচ্ছে ডেলিভারি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো যেগুলো বেশি থাকে সেগুলো হাইলাইট হবে। তো আমাদের এখানে সেই বিষয়গুলো তোমাদের সবগুলো ডিজিজ তোমরা খেয়াল করবে, তোমাদের কি হাইলাইট হবে, অর্থাৎ প্রেগনেন্সি, ডেলিভারি রিলেটেড এই কারণগুলো বেশি হাইলাইট হবে। আর এগুলোই পড়তে হবে, এগুলোই আমাকে মনে রাখতে হবে। তো সুতরাং দেখি, প্রিটার্ম বার্থ হবে, লো বার্থ ওয়েট হবে, ইনক্রিজ রিস্ক অফ পোস্টপার্টাম হেমোরেজ। আমরা কি জানি যে এনিমিয়া থাকলে পোস্টপার্টাম হেমোরেজ হয়। কজেস অফ এনিমিয়া, আর একটা কারণ হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজের, আর একটা কারণ হচ্ছে এনিমিয়া। এটা সুতরাং আমাদের একটার সঙ্গে আরেকটা রিলেটেড থাকবে। এখন ম্যানেজমেন্ট কি করতে পারি অ্যাজ এ মিডওয়াইফ হিসেবে? তো এখানে আমি লেকচারের কারণে এই বিষয়গুলো একটু শর্টকাটে নিয়ে আসছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে আমি তুলছি, অর্থাৎ যেগুলো পরীক্ষায় বারবার আসে। আর তোমাদের সামনে যখন বই আসবে তখন এই পয়েন্টগুলো কিন্তু আরো বিস্তারিত তোমরা পাবে, আরো কিছু কিছু পয়েন্ট এর সঙ্গে যুক্ত থাকবে। তো এগুলো তোমরা পড়ে রাখবে, আর বই সামনে আসলে ওগুলো ইনশাল্লাহ সহজে পেয়ে যাবে। তো আয়রন সাপ্লিমেন্ট, অবশ্যই আমাকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, ফোলেট অ্যান্ড ভিটামিন বি 12 সাপ্লিমেন্টেশন। খুব যদি বেশি হয় অর্থাৎ সিভিয়ার কেসেস, তাহলে আমাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট। ধর হচ্ছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কি কি হার্ট ডিজিজ হইতে পারে? তো কনজেনিটাল হার্ট ডিজিজ, রিউমাটয়েড হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ আসছে, কার্ডিও মায়োপ্যাথি। এটার কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন গুলো যদি আমরা দেখি, তাহলে যে আসবে তোমার হার্ট ফেলিওর হয়ে যাবে, প্রিটার্ম লেবার হবে, ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে, মেটারনাল এন্ড ফেটাল মর্টালিটি, মরবিডিটি, মর্টালিটি এগুলো হচ্ছে কি হবে, বেড়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তো পাশাপাশি এটার ম্যানেজমেন্ট কি করতে পারি? অ্যান্টি কোয়াগুলেন্ট, সার্টেন কন্ডিশন, অর্থাৎ ওই সময় আমরা কি করতে পারি, অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ দিতে পারি। তারপরে বিটা ব্লকার দিতে পারি, ডায়াবেটিস দিতে পারি, কারণ এই সময় যাতে পায়ে পানি না আসে, পানির চাপ কম নয়। যেহেতু তার যদি হার্টের ফেইলিওর হয়ে যায়, তাহলে কি হবে, অর্থাৎ তার সার্কুলেটরি সিস্টেম ভালো কাজ করবে না, তখন পানি চলে আসবে পায়ে। সিজারিয়ান সেকশন ফর সিভিয়ার কেসে, যদি সিভিয়ার কেস হয় তাহলে কি করব, তাকে আমরা সিজার করে বাচ্চা ডেলিভারি করার চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রতিবারই তোমাদের আহ, যে এইখান থেকে একটা করে কোশ্চেন, শর্ট অথবা বোর্ড কোশ্চেন থাকে। তো আমরা জানি যে অর্থাৎ সাইন সিমটম গুলো আমরা ওই যে আরো একটা তোমাদের ডিজিজ আছে যে কমপ্লিসিট ম্যাটারনিটি, সেখানেও জিডিএম নিয়ে আরো কিছু বিষয় তত্ত্ব থাকবে। অথবা এখানে তোমরা আরো কিছু পাবে, সাইন সিমটম, কজেস, এগুলো জিডিএম নিয়ে থাকবে। তো প্রেগনেন্সি যেহেতু রিলেটেড, সেই জন্য প্রেগনেন্সিটা আমরা হাইলাইট করেছি। তো জেস্টেশনাল ডায়াবেটিস কি ওয়াকার ইন দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, রিসলভ পোস্ট ডেলিভারি। ঠিক আছে, জিডিএম হচ্ছে তোমার, এটা কখন হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে। তোমরা পয়েন্টগুলো একটু খেয়াল করবে, এটা কি হয় সেকেন্ড ট্রাইমেস্টারে, এটা দেখা দেয়। তারপরে এটা রিসলভ পোস্ট ডেলিভারি, অর্থাৎ ডেলিভারির পরে এটা আবার সেটা রিসলভ হয়ে যায়, অর্থাৎ সেটা পুনরায় আবার কি হয়, আহ, যে দেখা যাচ্ছে যে আবার ঠিক হয়ে যাচ্ছে।
অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, অথবা অল্প কোনো ট্রিটমেন্টের কারণে বা লাইফস্টাইল চেঞ্জ করার কারণে সেগুলো আবার তোমার আহ, পুনরায় কন্ট্রোলে চলে আসতেছে গ্লুকোজ। তো রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে? অবেসিটি হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এজ এবং ইন্টেন্সিটি থাকতে পারে। কমপ্লিকেশন কি হবে? ম্যাক্রোসোমিয়া, এটাই হচ্ছে আমাদের জিডিএম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে যে ডায়াবেটিস মেলাইটাসে হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা নিয়ে তোমাদের পরীক্ষায় চলে আসছে অলরেডি, তো আবার আসতে পারে। সুতরাং এটা তোমার ম্যাক্রোসোমিয়া। বেশ বিষয় হচ্ছে তোমার কি লার্জ বেবি, এটা বেস্ট অ্যান্সারে আসছে, ট্রু ফলে আসছে, অনেকভাবে আসছে। প্রিটার্ম বার্থ হতে পারে, স্টিল বার্থ হতে পারে, তারপরে নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া। এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো ম্যানেজমেন্টের দিকে যদি আমি যাই, তাহলে হলে কি হবে? ডায়েট কন্ট্রোল এন্ড এক্সারসাইজ, অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে, লিমিটেড এক্সারসাইজ করতে হবে, ইনসুলিন থেরাপি ইফ নিডেড, যদি আরো বেশি দেখা যাচ্ছে যে কন্ট্রোল হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইনসুলিন দিতে হবে। ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটরিং, অবশ্যই ব্লাড সুগারটাকে রেগুলার মনিটরিং করতে হবে। ঠিক আছে, রেগুলার ফিটাল মনিটরিং, তো বাচ্চার গ্রোথ কতটুকু হচ্ছে, কিরকম হচ্ছে, বাচ্চা কতটুকু বড় হচ্ছে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে তোমাদের অ্যাজ এ নার্স হিসেবে, what are the advice or with a GDM mother, or the advice for a during pregnancy mother, অথবা আরো অন্যভাবে আসতে পারে, তুমি নার্স এজ এ মিডওয়াইফ, হোয়াট আস দ্য হেলথ এডুকেশন টু প্রোভাইড অ্যান জিডিএম মাদার। অর্থাৎ একজন মা, প্রেগনেন্ট মাকে তুমি মিডওয়াইফ হিসেবে কি করবে, অথবা একজন কি শিক্ষা দেবে, অথবা মাকে কি প্রিকশন নেবে, একজন পেশেন্ট কোন কোন বিষয় খেয়াল রাখবে। তো এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে আসতে পারে। সুতরাং এই পয়েন্টগুলো আমরা একটু খেয়াল করব। এইগুলোই তোমার, আর ইদানিং তোমাদের পরীক্ষার কোশ্চেন কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন কি হচ্ছে? আপডেট হচ্ছে। অর্থাৎ বারবার একই জিনিস পাওয়া যাচ্ছে না, একই কোশ্চেনই বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে চলে আসতেছে। তো কিছু কিছু মেইন পয়েন্ট যেগুলো থাকবে, যে সেগুলো হচ্ছে তোমার যে যেমন হেডলাইন আকারে থাকবে, সেগুলো কমন থাকবে। কি কি কমন থাকবে? যেমন যে ফিমেল ইন্টারনাল অর্গান, এক্সটার্নাল অর্গান, জেনিটাল অর্গান, প্লাসেন্টার, তো ওই কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো কমন থাকে, কিন্তু এছাড়াও আরো অন্য অন্য বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই সেটা থিঙ্কিং, চিন্তা করে উত্তর দিতে হবে। সেগুলো কিন্তু বারবার এবিসিডি তুমি কমন পাবে না। তো আরেকটা আমরা পড়বো জন্ডিস ইন প্রেগনেন্সি, আরেকটা কারণ হচ্ছে জন্ডিস হতে পারে। ঠিক আছে, জন্ডিস হতে পারে কি কি, কি কারণে হতে পারে? হেপাটাইটিস আক্রান্ত হলে সেগুলো জন্ডিস হতে পারে। ঠিক আছে, এস বি সি আক্রান্ত হতে পারে। তারপরে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেরল ফর প্রেগনেন্সি, আইসিপি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ অনেক মায়ের এই সময় কোলেস্টেরল লেভেল অনেক বেড়ে যায়। ঠিক আছে, গল স্টোন একটা কমন প্রেগনেন্সির আর একটা কজ হচ্ছে গল স্টোন, অর্থাৎ কোলিলিথিয়াসিস হয়ে থাকে, হেমোলাইসিস হয়ে থাকে, লিভার ডিজিজ হয়ে থাকে। তো এই বিষয়ে যেহেতু হেপাটাইটিস আক্রান্ত হলে তো পাশাপাশি, যেমন হেপাটাইটিস আক্রান্ত হলে লিভার ডিজিজ হবে। তা গল স্টোন, এটা হলে কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিস, এগুলো কমন হয়, অনেক মায়ের হয়, তোমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে, কমপ্লিকেশন নিয়ে আসে, কমপ্লেন নিয়ে আসে ইপিগ্যাস্ট্রিক পেইনের। কমপ্লিকেশন কি হতে পারে? এটা হলে কি হবে? ফিটাল ডিস্ট্রেস হবে, প্রিটার্ম লেবার হবে, ম্যাটারনাল হেপাটিক ফেইলর, অর্থাৎ মায়ের হেপাটিক ফেইলর হয়ে যাবে। ফিটাল ডিস্ট্রেস হবে, প্রিটার্ম লেবার হবে, ম্যাটারনাল হেপাটিক ফেইলর হয়ে যাবে। কারণ আমরা প্রিটার্ম লিভার কেন হবে? আমরা জানি যে হেপাটিক একটা সার্কুলেশন আছে বাচ্চার জন্য, হিপাটোসাইট একটা বিষয় আছে, সেগুলো কিন্তু আর মেনটেন করতে পারবে না। ম্যানেজমেন্ট আমরা কি করব? ট্রেড আন্ডারলেইং কজেস এন্ড কি কারণে সেটা আর হচ্ছে, সেটা র্যাপটার সামলাদের করতে হবে, কারণটা খুঁজে দেখতে হবে কি কারণে এটা হচ্ছে। কোলেস্টেরমিয়া ফর পিউরাইটিস আইসিপি, এই যে কোলেস্টেরমিলারের পিউরাইটিস আইসিপিটা পরীক্ষা হচ্ছে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, ডেলিভারি অফ সিভিয়ার ফেটাল ডিস্ট্রেস অকার, ইফ ডেলিভারি যদি সিভিয়ার হয় তাহলে ফেটাল ডিস্ট্রেস অকার হবে, তাহলে সেটা আমাকে সেটা ম্যানেজ করতে হবে। এই বিষয়গুলো আমার খেয়াল করব। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিআই, ইউটিআই ইন প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। কজেস অফ তোমার যে ইউটিআই এর জন্য কোন ব্যাকটেরিয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ট্রু ফলস আসছে, আবার তোমার বেস্ট চয়েসও আসছে কজেস অফ ইউটিআই। তো বেস্ট চয়েস হচ্ছে মোস্ট কমন ব্যাকটেরিয়া ফর ইউটিআই, এই ধরনের কথাটা আসছে, সেখানে এবিসিডি অপশন ইকোলাই আছে, অন্য অন্য আরো ব্যাকটেরিয়া নাম আছে। সেখানে হচ্ছে ইকোলাইটা মোস্ট কমন, তোমরা মনে রাখবে ইকোলাই মোস্ট কমন প্যাথোজেন। ইউটিআই, ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন প্যাথোজেন হচ্ছে ইকোলাই।
আবার হচ্ছে ইউরিনারি স্ট্যাটিস ডিউ টু প্রজেস্টেরন ইফেক্ট, ইউরিনারি স্ট্যাটিস হয়ে থাকে সিস্টাইটিস অর পাইলোনেফ্রাইটিসের কারণে ইউটিআই হয়ে থাকে, অর্থাৎ ইউরিন রিটেনশন, ইউরিন ক্লিয়ার হয় না। আবার কমপ্লিকেশন কি হতে পারে, প্রিটার্ম বার্থ হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, রিনাল ড্যামেজ হয়ে যেতে পারে। তো ম্যানেজমেন্ট আমরা কি করব, সেখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক সেফ ফর প্রেগনেন্সি, অর্থাৎ যে যে অ্যান্টিবায়োটিক প্রেগনেন্সিতে সেফ, যেমন অ্যামোক্সিসিলিন, সিফালোস্পোরিন, এই অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। তাহলে অ্যান্টিবায়োটিক্স দিব। হাইড্রেশন, অর্থাৎ তাকে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করতে হবে, অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পানি পান করতে হবে। তারপর ক্লোজ মনিটরিং ফর পাইলোনেফ্রাইটিস, তার পাইলোনেফ্রাইটিস হলো কিনা সেটাকে ক্লোজ মনিটরিং করতে হবে। অর্থাৎ আমরা ইউটিআই কি জানি, দুইটা ইউটিআই দুই প্রকার আছে, হচ্ছে যে আপার ইউটিআই, লোয়ার ইউটিআই। তো আপার ইউটিআই হলে কি হয়, অর্থাৎ তার রিনাল পেইন হয়ে যায়। আর লোয়ার ইউটিআই হলে তখন তোমার শুধু বার্নিং সেন্সেশন হয়ে থাকবে। ঠিক আছে, এটা আরো ইনশাল্লাহ আমরা বিস্তারিত পড়বো। তো যদি আপার ইউটিআই হয় সেক্ষেত্রে তার কি হবে, অর্থাৎ কিডনি রেনাল পেইন শুরু হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই, এই পয়েন্টগুলো কোনোটা মিস করবে না। এর সঙ্গে কিন্তু আরো পয়েন্ট যুক্ত হবে, তোমাদের কিন্তু এর সঙ্গে আরো পয়েন্ট যুক্ত হবে। তো এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, এগুলো মিস করা যাবে না। তারপর আমরা আসি অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন ইন প্রেগনেন্সি। এটা অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার অনেকভাবে আসছে। এই অপশনগুলো অনেকভাবে পরিবর্তিত হয়ে আসছে, অর্থাৎ এ বি সি ডির সঙ্গে কখনো কখনো মিল নাই, কোশ্চেনটা শুধু মিল আছে অ্যাবডোমিনাল পেইন ইন ডিউরিং প্রেগনেন্সি, কজেস অফ অ্যাবডোমিনাল পেইন ইন প্রেগনেন্সি। ঠিক আছে, তো কি কি কারণে সেটা হতে পারে, এক নম্বরে আছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, ওভারিয়ান টর্শন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কোলিসিস্টাইটিস হতে পারে, তারপরে রাউন্ড লিগামেন্ট পেইন হতে পারে। এই কারণগুলো জন্য অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন হতে পারে। অ্যান্ড কমপ্লিকেশন কি হতে পারে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এই স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, মেটার্নাল মরবিডিটি, অর্থাৎ মাতৃমৃত্যুর হার এটা বেড়ে যেতে পারে। এই কারণে এটা কমপ্লিট। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, আলট্রাসোনোগ্রাম অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, অবশ্যই আমাকে আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে এবং কি সমস্যা, কেন কেন হচ্ছে, আসলে তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তো এটা কেন করব, সবচেয়ে বেশি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এবং একটোপিক প্রেগনেন্সি, এই দুটা মনিটরিং করা যায়। সার্জিক্যাল ইন্টারভেনশন ইফ রিকোয়ার্ড টু, যেমন অ্যাপেন্ডিসেক্টমি যদি খুব বেশি বাজে হয়ে যায়, যেমন অ্যাপেন্ডিসাইটিস যদি ব্লাস্ট হয়ে যায়, তখন কিন্তু আর সময় দিবে না, অবশ্যই সেটাকে সার্জিক্যাল প্রসিডিওরে যাইতে হবে। পেইন ম্যানেজমেন্ট করতে হবে, এটাই হচ্ছে 1 নম্বর চিকিৎসা, মনিটরিং ফর কমপ্লিকেশন। এবং এটার জন্য আর কোনো কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আমার শর্টকাট বিষয়। তারপর আমরা আসি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইন প্রেগনেন্সি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে কি হয়, তার হরমোনাল ইমব্যালেন্স কি হবে, এক্সেসিস অ্যান্ড্রোজেন, এই থাকবে ইনসুলিন রেসিস্ট্যান্ট। এই কারণে পলিসিস্টিক হরমোনাল ইমব্যালেন্স মেইনলি ইনসুলিন রেসিস্ট্যান্সের কারণে হয়ে থাকে। তারপর কমপ্লিকেশন কি হবে, ইনফার্টিলিটি ও ডিফিকাল্টিস, মিসক্যারেজ রিস্ক হতে পারে, প্রিটার্ম বার্থ হতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে, হাইপার টেনশন হইতে পারে। তো আমরা ম্যানেজমেন্ট কি করব, যেটা হচ্ছে মেটফর্মিন, যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে থাকে তাহলে মেটফর্মিন দিব। যেমন অনেক মায়ে তোমরা দেখবা যে তাকে মেটফর্মিন খাইতে দেওয়া হয়েছে, মেটফর্মিন খাইতে দেওয়া হয়েছে, তার কিন্তু ডায়াবেটিস নাই, সে বলা ডায়াবেটিস নাই, কিন্তু তারপরেও সে মেটফর্মিন খাইতে দেওয়া হয়েছে, কারণ কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ওভারিয়ান সিস্টেমকে প্রিভেন্ট করার জন্য তাকে মেটফর্মিন খাইতে দেওয়া হয়। আবার অনেক মা মা যখন তারা অনেক কাপল যখন তারা বাচ্চা নেওয়ার প্ল্যান করে, দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চা হয় না, তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়, তারা থেরাপির অ্যাসিস্ট হিসেবে তোমার কি করে সেখানে, যে তোমাকে মেটফর্মিন খেতে দেয়। তোমরা জেস্ট্রন অবশ্যই দেখবে যে জেস্ট্রন খেতে দেয়, তারপর আরো কিছু হরমোন থেরাপির সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু মেটফর্মিনও একটা যোগ করে দেয়। সে কেন যোগ করে দেয়, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এখন যদি তোমাদের কাছে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই মেটফর্মিন কেন দেওয়া হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইউজ অফ মেটফর্মিন ডিউরিং, আরো যদি কন্ডিশনগুলো থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ফাইব্রয়েড প্রেগনেন্সি, ফাইব্রয়েড ইউটেরাস, তারপরে একটোপিক প্রেগনেন্সি, এই কারণগুলো যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি তোমার এখানে মেটফর্মিন উল্লেখ থাকে, তাহলে তুমি কি করবা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই বিষয়গুলো তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু পেঁচায়া পড়তে হবে এবং
সেগুলো খেয়াল করতে হবে। তো অল্প অল্প করে তোমাদের পড়া দেওয়া হয়, এই কারণেই তোমরা রেগুলার এটা পড়বে, অর্থাৎ যেদিন যেটা পড়া দেওয়া হয় সেটা পড়ে শেষ করবে। পাশাপাশি পূর্বে যে লেকচারগুলো হয়ে যাচ্ছে সেগুলোও কি করবে, সেগুলো রিভাইজ করবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, যে পূর্বে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো রিভাইজ করবে, তাহলে পড়াটা শেষ হয়ে আসবে। আবার যখন আমরা সাবজেক্ট যখন আমরা মডেল টেস্ট শুরু করব, তখন ইনশাল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ এরিয়া আমি আইডেন্টিফাই করে দেবো, অর্থাৎ বইয়ের একটা সাবজেক্টের এত পেজ কত পেজ কি হবে সেটা তোমাদের বই হাতে দিয়ে ইনশাল্লাহ বলে দেবো, যে এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে, এই পর্যন্ত থেকে কোশ্চেন হবে। যেহেতু তোমাদের 10টার সাবজেক্ট, এই যে 10টা সাবজেক্টের ভিতর থেকে আমি ইনশাল্লাহ ওভাবে কোশ্চেন করবো। হুম। তো এরপরে দেখি হচ্ছে ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যে ফাইব্রয়েড হয়ে থাকে সেটা কি হইতে পারে। তাহলে সেটা হচ্ছে ফাইব্রয়েড মানে টিউমার, আর একটা নাম রাখবে যে টিউমার অফ ইউটেরাস, ইউটেরাসে যে টিউমারে পরিণত হয় সেটাকে ফাইব্রয়েড হয়। কমপ্লিকেশন হয় কি হবে, মিসক্যারেজ হবে, প্রিটার্ম লেবার হবে, অবস্ট্রাকটেড লেবার হবে, প্লাসেন্টাল অ্যাব্রাপশিও, প্লাসেন্টাল গ্রোথ রেস্ট্রিকশন, সবগুলো হবে। ম্যানেজমেন্ট কি করে, মনিটরিং ফেটাল গ্রোথ, পেইন ম্যানেজমেন্ট যদি পেইন হয়, সিজার সিক্সটি ফাইব্রয়েড ব্লক এন্ড দ্য বার্থ ক্যানেল, যদি বাথ ক্যানেল বন্ধ থাকে তাহলে সেটা সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। তো এখন এইগুলো আমাদের শর্টকাট একটু জানার দরকার, কারণ এগুলো নিয়ে বিস্তারিত তেমন বেশি কোনো কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই। তো তোমাদের সময় যে আসবে না সেটা বলা মুশকিল, যেহেতু আমাদের সবগুলোই গাইনোকোলজিক্যাল পার্ট। সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি, এটাও একটা শর্টকাট তোমাদের জানার জন্য, যেহেতু এগুলো থেকে কোশ্চেন হয় নাই, তোমরা কন্ডিশন গুলো একবার দুইবার জেনে রাখো। কি হয়, প্রিভিয়াস সার্ভাইকাল সার্জারি, তারপরে তোমার কনজেনিটাল ইউটেরিয়ান অ্যাবনর্মালিটিস, কমপ্লিকেশন কি হতে পারে, প্রিটার্ম বাদ হতে পারে, তারপরে মিসক্যারেজ হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। ম্যানেজমেন্ট কি হবে, সার্ভাইকাল ইনক্লেজ সার্জিক্যাল স্টিচ দিতে হবে, তারপরে প্রোজেস্টেরন সাপ্লিমেন্টেশন দিতে হবে, বেস্ট টেস্ট দিতে হবে। ইন্ড্রো ইন্ডোমেট্রিওসিস ইন প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডোমেট্রিওসিস থেকে আমাদের কোশ্চেন হয়েছে, পরীক্ষায় আবার হবে, রিপিটেড কোশ্চেন গুলো হয়। যেমন হচ্ছে ইন্ডোমেট্রিয়াল লাইক টিস্যু গ্রোথ আউটসাইড আমরা ইউটেরাস, ইউটেরাসের বাইরে যে ইন্ডোমেট্রিয়ালে এখানে টিস্যু হয়, তাহলে কি কমপ্লিকেশন কি হয়, ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটির আরেকটা কজ হচ্ছে ইন্ডোমেট্রিয়াসিস। কখনো তোমাদের উত্তরটা কোশ্চেনটা উত্তর হবে, এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ভয় পাবার কোনো কারণ নেই। মন দিয়ে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ সেটা পড়বে, কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। পেইন ডিউরিং প্রেগন্যান্সি, তারপর প্রিটার্ম লেবার হতে পারে, অবস্ট্রাকটেড লেবার হতে পারে। ম্যানেজমেন্ট কি করব, পেইন ম্যানেজমেন্ট করব, মনিটর ফিটাল গ্রোথ ওয়েলবিং, সার্জিক্যাল ইন্টারভেনশন নেসেসিটি, যদি প্রয়োজন হয় তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশনে আমাদের যাইতে হবে। তো আরেকটা হচ্ছে ওভারিয়ান সিস্ট ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময়ও ওভারিয়ান সিস্ট হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। তারপর ফাংশনাল সিস্ট কি হতে পারে, যে কর্পাস লুটিয়াম সিস্ট হতে পারে, ফলিকুলার সিস্ট হতে পারে, ঠিক আছে। আর ডার্মোয়েড সিস্ট, ইন্ডোমেট্রিও সোমা। কমপ্লিকেশন কি হতে পারে, টর্শন অফ রাপচার অফ দ্য সিস্ট হতে পারে, পেইন হতে পারে, মিসক্যারেজ রাপচার অর টর্শন অকার, যদি রাপচার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মিসক্যারেজ হতে পারে। এগুলো হচ্ছে মেইন কমপ্লিকেশন। ম্যানেজমেন্ট কি হতে পারে, ম্যানেজমেন্ট এটার দরকার নাই, আপাতত এই ধরনের এত ম্যানেজমেন্ট আসে নাই এটা। তারপরে ভেজাইনাল ইনসাফিসিয়েন্সি প্রেগনেন্সি, এটা ভেজাইনাল ইনসাফিসিয়েন্সি কি হতে পারে প্রেগনেন্সির সময়ে, কেন কেন ভেজাইনাল ইনসাফিসিয়েন্সি হয়, তো সেই কারণগুলো কি কি, কজেস, ব্যাকটেরিয়াল ভেজিনোসিস, বা ব্যাকটেরিয়াল আক্রান্ত হয়, ইস্ট ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়া হয়, তারপরে ট্রিকোমোনাইসিস হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ভেজাইনাল ইনসাফিসিয়েন্সি ইন প্রেগনেন্সি। এই কজগুলো তোমরা একটু ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় বারবার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসে। তারপরে প্রিটার্ম লেবার হয়, লো বার্থ ওয়েট হবে, ইন্ট্রা ইউটেরাইন ইনফেকশন হবে। তো আমরা কিছু কিছু বিষয় আমরা খেয়াল করব, সেটা ব্যাকটেরিয়ার, যেহেতু ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, তারপরে তোমার প্যারাসাইট আছে, ডিগোমোনাইসিস প্যারাসাইট আছে, তারপরে তোমার তাহলে কি হবে, এটা ইউটেরাইন ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। যদি ইউটেরাইন ইনফেকশন হয় তাহলে প্রিটার্ম লেবার হইতে পারে। তো ম্যানেজমেন্ট কি কি, যেহেতু ব্যাকটেরিয়ার ইনফেকশন আছে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেপ্টার প্রেগনেন্সি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে, যেহেতু এখানে প্যারাসাইটিক ক্যান্ডিডিয়া থাকে। পাশাপাশি হাইড্রেশন অ্যান্ড হাইজিন মেজারমেন্ট, হাইড্রেশন এবং হাইজিন এটা ম্যানেজ করতে হবে। তার হাইপারমেসিস গ্রাভিডিয়াম,
তোমরা সবাই জানো এটা একটা সিভিয়ার কন্ডিশন। অনেক মায়ের খুব বেশি হয়, খুব অস্বস্তিকর অবস্থায় থাকেন। তো গতকালও আমি এটার একটা দিয়েছি, আমাদের বাসায় একটা রুগী আসছিল, তার 7 মাস চলে। তার এখন পর্যন্ত এই ধরনের বমি হচ্ছে। আমরা কি জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তার 7 মাস চলে, অর্থাৎ 30 সপ্তাহ, অর্থাৎ 7 মাস প্লাস 30 সপ্তাহ চলতেছে। তারপরেও তার অনেক সিভিয়ার বমি। তারপরেও সে আসছে আর কি ইনজেকশন দেওয়ার জন্য প্যালোসিট্রন। তার কোনো ক্রমে বমি কমতেছে না শুরু থেকে এখন পর্যন্ত। তো এটা হচ্ছে হাইপারমেসিভ গ্রাভিটিয়াম। ঠিক আছে, এটা কি হবে, ডিহাইড্রেশন কমপ্লিকেশন কি হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ওয়েট লস হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন ইফ আন্ডার ট্রিটেড। ঠিক আছে, এটা আমরা করব। তো ম্যানেজমেন্ট কি হবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, অ্যান্টিমেটিক মেডিকেশন দিতে হবে, এটা আমরা তারপরে হসপিটালাইজেশন সিভিয়ার কেসেস, যদি পেশেন্ট একেবারে সিভিয়ার কেসেস হয়ে থাকে তাহলে তাকে আমরা কি করব, হসপিটালাইজেশন করব। ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ প্রেগনেন্সি। ঠিক আছে, পিআইডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল ভাবে পিআইডি থাকে, তো আমাদের হচ্ছে এখানে প্রেগনেন্সির যেহেতু কথা, আমরা প্রেগনেন্সি রিলেটেড পড়বো। তাহলে কি হবে, ক্রনিক ইনফেকশন কি কি কারণে হতে পারে, পিআইডি হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন সাসেস ক্লামাইডিয়া অর গনোরিয়া। গনোরিয়া আক্রান্ত হলে, ক্লামাইডিয়া আক্রান্ত হলে সেটা পিআইডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কমপ্লিকেশন কি হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, তারপর টার্বো ওভারিয়ান অ্যাবসেস হতে পারে, এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে। ম্যানেজমেন্ট কি করবো, অ্যান্টিবায়োটিক দেবো, সার্জিক্যাল ইন্টারভেনশন দিব, এইটা আমাদের ম্যানেজমেন্ট। তারপরে জেনিটাল হার্পিস ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় জেনিটাল হার্পিস হয়ে থাকে। ঠিক আছে। আহ, 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 তোমার সেটা কি করব, যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তারপরে এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, এই দুইটার কারণেই হয়ে থাকে জেনিটাল হার্পিস অথবা ইন প্রেগনেন্সি। যেহেতু আমাদের প্রেগনেন্সির কথা, প্রতিটার সঙ্গে প্রেগনেন্সি আছে, নাহলে এটা নর্মালি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটা হয়ে থাকে হার্পিস ভাইরাস 1 এবং 2। যে থাকে কমপ্লিকেশন কি হতে পারে, নিউনেটাল হার্পিস হতে পারে, প্রিটার্ম বার্থ হতে পারে, সিজার সেকশন আফটার, যে তোমার ওপেন রিকমেন্ডেটিভ অ্যাক্টিভ লেশন আর প্রেজেন্ট ডিউরিং লেবার। তারপরে কি ম্যানেজমেন্ট, অ্যান্টি ভাইরাল মেডিকেশন, তারপরে সিজারিয়ান অ্যাক্টিভ লেশন অ্যাট ডেলিভারি। যদি ডেলিভারির সময় কমপ্লিকেশন অ্যাক্টিভ লেশন দেখা যায় তাহলে অবশ্যই তাকে সিজারিয়ান সেকশন করতে হবে। তো আমরা অবশ্যই এই হারপিসের জন্য ট্রিটমেন্টে কি দেখবো, এটা কিন্তু একবার প্যাচ লাগায় কোশ্চেন আসছিল, অনেকেই তো পারেনি, যে যে হারপিস হলে আমরা কি দেব, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল। যেহেতু হারপিস কি হয়, ভাইরাস দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটি অ্যান্টি ভাইরাল ড্রাগ দিব, অ্যাসাইক্লোভির। অ্যান্টিভাইরাল ড্রাগ কি, অ্যাসাইক্লোভির, অর্থাৎ জোভির নামে পাওয়া যায়, অথবা ভাইরাক্স নামে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো দিতে হবে, অ্যাসাইক্লোভির। গ্রুপ নেম হচ্ছে অ্যাসাইক্লোভির। তো আমরা আরো ডিজিজ আছে, অনেকগুলো ডিজিজ আছে। তো আমরা যেহেতু পড়া শেষ করার উদ্দেশ্য, আমরা পড়া শেষ করব। এই বিষয়গুলো যেগুলো তোমাদের অনেকগুলো ছোট ছোট বিষয় পড়ানো হয়েছে, এগুলো থেকে কমন থাকবে, ডিজিজ রিলেটেড অবশ্যই কমন থাকবে, প্রেগনেন্সি থাকতে পারে, কোনো না কোনো বিষয় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। কোনো কারণ, কোনো কজ, কোনো কমপ্লিকেশন তোমাদের পরীক্ষায় আসবে। সুতরাং এটা ভালো করে পড়বে, লেকচারগুলো ভালো করে পড়বে। আর যারা যারা তোমরা বই নিতে চাও, আহ, ও গ্রুপে এসএমএস দিও, তাহলে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, কিছু জানার থাকলে অবশ্যই গ্রুপে জানাবে। সেই হিসেবে তোমরা কিন্তু জানাচ্ছ না, এই জন্য আমি সঠিকটা দিতে পারছি না। তো এখন থেকে আর ক্লাস বন্ধ হবে না, তোমরা অবশ্যই